2026 সালের ফেব্রুয়ারি মাস, একটা নিখুঁত সামরিক হামলা যা কিনা পুরো দুনিয়াকেই বদলে দিয়েছিল। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটা দেশের পুরো নেতৃত্বকে শেষ করে দেওয়া হলো আর একটা গোটা অঞ্চলকে ঠেলে দেওয়া হলো যুদ্ধের একেবারে দোরগোড়ায়। সময়টা ছিল একদম ভোরবেলা ইসরায়েলে। ভোরের ওই শান্ত পরিবেশের আড়ালেই কিন্তু চলছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ভয়াবহ অভিযানের প্রস্তুতি। আর এগুলো কোনো সাধারণ যুদ্ধবিমান ছিল না, না, একদমই না। অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো এই বিমানগুলোর লক্ষ্য ছিল একটাই, এমন নিখুঁত আর বিধ্বংসী একটা আঘাত আনা যার ফলাফল হবে মারাত্মক। তো আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব তেহরানের সেই হত্যাকাণ্ড, তারপর এর পেছনে থাকা কয়েক দশকের ছায়াযুদ্ধ। আমরা অপারেশন রোরিং লায়নের খুঁটিনাটিও জানব, দেখব ইরানের ভয়াবহ প্রতিশোধের চিত্র, আর সবশেষে বোঝার চেষ্টা করব এই ঘটনার পর পুরো অঞ্চলটা কিভাবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে গেল। বিমানগুলো টেক অফের প্রায় 2 ঘন্টা পরের কথা। তেহরানে তখন সকাল 9:40 সিআইএ আর ইসরায়েলি গোয়েন্দাদের কাছে একেবারে পাকা খবর ছিল ইরানের একেবারে টপ লিডারশিপ তেহরানের একটা সুরক্ষিত সরকারি কম্পাউন্ডে বৈঠকে বসেছে। টার্গেট যাকে বলে একদম ক্রিস্টাল ক্লিয়ার। গোয়েন্দা তথ্য এতটাই নিখুঁত ছিল যে তারা জানত সেখানে কে কে আছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মানে আইআরজিসির কমান্ডার পর্যন্ত ইরানের প্রায় পুরো সামরিক আর নিরাপত্তা নেতৃত্বই সেখানে হাজির ছিল। এই হামলাটা ছিল বলা যেতে পারে ইরানের শাসন কাঠামোকে এক আঘাতে ভেঙে ফেলার একটা চেষ্টা। আর নিহতদের তালিকায় যারা ছিলেন তারা সবাই ছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। হামলার স্পিড আর এফেক্টিভনেসটা ছিল এক কথায় অবিশ্বাস্য। ভাবুন, মাত্র 30 সেকেন্ডের মধ্যে একটা দেশের পুরো শাসন কাঠামো প্রায় ধসে পড়ার মতো অবস্থা। হ্যাঁ, প্রেসিডেন্ট মাসুদ পেশেশকিয়ান এই হামলায় বেঁচে গিয়েছিলেন ঠিকই, কিন্তু যারা বেঁচেছিলেন তারা মুহূর্তের মধ্যেই প্রতিশোধের শপথ নেন আর কোনো মতে রাষ্ট্রকে টিকিয়ে রাখার আশ্বাস দেন। কিন্তু প্রশ্ন হলো, এই হামলাটা কি হঠাৎ করেই হলো? একদমই না। এর পেছনে ছিল কয়েক দশকের অবিশ্বাস আর গোপন লড়াই। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের সম্পর্ক ঠিক কিভাবে এই ভয়াবহ পর্যায়ে পৌঁছল, চলুন এর উত্তর খুঁজতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। দেখুন, 1979 সালের বিপ্লব থেকেই কিন্তু এই সম্পর্কের অবনতি শুরু। এরপর পারমাণবিক কর্মসূচি নিয়ে লম্বা সময় ধরে উত্তেজনা। 2015 সালের চুক্তির মধ্যে দিয়ে একটা আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু 2018 সালে আমেরিকা সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় সবকিছু আবার আগের জায়গায় ফিরে যায়। প্রত্যেকটা ঘটনাই কিন্তু আজকের এই সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে। আর সব শেষে হামলার ঠিক 2 দিন আগে জেনেভায় শেষ কূটনৈতিক চেষ্টাটাও যখন ব্যর্থ হলো, তখনই হয়তো সামরিক সমাধানের পথটা খুলে গেল। 2015 সালে যখন পারমাণবিক চুক্তিটা সই হয়, তখন কিন্তু অনেকেই ভেবেছিলেন যে যাক, আলোচনার মাধ্যমে হয়তো একটা বড় সংঘাত এড়ানো গেল। বারাক ওবামার এই কথাটা সেই সময়ের আশারই একটা প্রতিচ্ছবি, যখন কূটনীতিকেই সবচেয়ে বড় সমাধান হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু দেখুন, এই স্লাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখাচ্ছে মাত্র 3 বছরের মধ্যে পরিস্থিতি ঠিক কতটা পাল্টে গেল। ট্রাম্প প্রশাসনের এই একটা সিদ্ধান্তে আলোচনার দরজাটা প্রায় বন্ধই হয়ে গেল, আর উত্তেজনা আবার এমনভাবে বাড়তে শুরু করল যা শেষ পর্যন্ত এই বিধ্বংসী পরিণতির দিকেই বিশ্বকে ঠেলে দিল। এই কূটনীতিক ব্যর্থতার পরেই কিন্তু সামরিক সমাধানের পথটা প্রশস্ত হয়ে যায়। আচ্ছা, চলুন এবার সরাসরি সামরিক অভিযানটার ভেতরে ঝোঁকা যাক। ইসরায়েলে এর কোডনেম ছিল অপারেশন রোরিং লায়ন, আর আমেরিকাতে এপিক ফিউরি। এটা ছিল একটা মাল্টি লেভেল আর অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পনা করা একটা হামলা। এই অভিযানের স্ট্র্যাটেজিটা ছিল খুব পরিষ্কার। 1 নম্বর, নেতৃত্বকে শেষ করে দাও, যাতে পুরো কমান্ড সিস্টেম ভেঙে পড়ে। 2 নম্বর, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। 3 নম্বর, তাদের মিসাইল যা আছে সব নষ্ট করে দাও। আর সবশেষে মার্কিন বাহিনী বিভিন্ন দিক থেকে আক্রমণ করে ইরানের সামরিক ক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার চেষ্টা করবে। এক কথায় 4 দিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা। কিন্তু এইসব সামরিক হিসাব নিকাশের বাইরেও একটা ভয়াবহ মানবিক মূল্য চোকাতে হয়েছে। মিনাব শহরে একটা নৌঘাঁটির ঠিক পাশেই ছিল একটা প্রাইমারি গার্লস স্কুল। সেখানেও হামলা হয়। ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানায় এই একটা হামলাতে 175 জন মারা যায়, যাদের বেশিরভাগই ছিল শিশু। এই ঘটনাটা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়, আর মার্কিন সেন্ট্রাল কমান্ড একটা তদন্তের ঘোষণা দিতে বাধ্য হয়। ইরানের নেতৃত্ব তখন প্রায় শূন্য, কিন্তু তারাও চুপ করে বসেছিল না। খুব দ্রুতই তারা অপারেশন ট্রু প্রমিজিং 4 নামে একটা ভয়াবহ প্রতিশোধমূলক হামলা শুরু করে। আর এই হামলাটা শুধু ইসরায়েল বা আমেরিকার মধ্যেই থেমে থাকেনি, বরং আগুনের মতো পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছিল।
ইরানের প্রতিশোধটা ছিল এক কথা এলোমেলো আর ব্যাপক। তারা একযোগে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত মিত্র দেশ ছিল সবার ওপর হামলা চালায়। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব, কুয়েত কেউই বাদ যায়নি। আর বিমানবন্দর, হোটেলের মতো বেসামরিক জায়গায় হামলা চালানোটা এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে একটা টার্গেটেড অ্যাট্যাক মুহূর্তের মধ্যে একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলও দ্রুত প্রতিক্রিয়া জানায়। আরব লীগ ইরানের এই ব্যাপক হামলার তীব্র নিন্দা করে, বিশেষ করে বেসামরিক স্থাপনায় আঘাত হানার কারণে। অন্যদিকে ইউরোপে উত্তেজনা ছড়িয়ে পড়ার ভয়ে ন্যাটো তাদের সমস্ত মিসাইল ডিফেন্স সিস্টেমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়ে আসে। এখন আমরা দেখব এই যে এত দ্রুত সংঘাতটা ছড়িয়ে পড়ল তার তাৎক্ষণিক ফল কি হল। মানবিক ক্ষতি থেকে শুরু করে অর্থনৈতিক আর রাজনৈতিক সংকট সবকিছুই এই কয়েকদিনের ঘটনায় ভয়াবহ আকার ধারণ করে। আল জাজিরা আর ইরানি রেড ক্রিসেন্টের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হতাহতের সংখ্যাটা ছিল ভয়াবহ। শুধু ইরানে 500-র বেশি মানুষ মারা যায়। এই তালিকায় অন্য অনেক দেশের নাগরিকও ছিল। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল এই সংখ্যাগুলোতে সামরিক বা বেসামরিক মানুষের মধ্যে কোনো ভাগ করা হয়নি, যা এই সংঘাতের ভয়াবহ মানবিক দিকটাকেই তুলে ধরে। আর এখানেই কিন্তু মূল বিতর্কটা তৈরি হয় হামলাটার বৈধতা নিয়ে। মার্কিন প্রশাসন এটাকে আত্মরক্ষার জন্য একটা প্রয়োজনীয় যুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা করে, কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা আর বিশ্বের অনেক দেশই এটাকে একটা পছন্দের যুদ্ধ বলে মনে করে। তাদের যুক্তি হল ইরান তখনও পারমাণবিক অস্ত্র থেকে অনেক দূরে ছিল, তাই তারা আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। আর এই ধরনের প্রিএমটিভ বা প্রতিরোধমূলক যুদ্ধ আন্তর্জাতিক আইনে অবৈধ। এই সংঘাতের অর্থনৈতিক প্রভাবটাও ছিল মারাত্মক। রাতারাতি বিশ্ববাজারে তেলের দাম চলে যায় নাগালের বাইরে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট হরমুজ প্রণালী, সেটাও বন্ধ হয়ে যাওয়ার একটা বড় আশঙ্কা তৈরি হয়। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দেন যে একটা বিশ্ব জ্বালানি সংকট আসন্ন, যা গোটা বিশ্ব অর্থনীতিকেই মন্দার দিকে ঠেলে দিতে পারে। তো পরিস্থিতিটা এখন এমন, ইরানের নেতৃত্ব প্রায় নেই, কিন্তু একটা অস্থায়ী সরকার প্রতিশোধের জন্য মরিয়া। অন্যদিকে আমেরিকা আর তার মিত্ররাও এক চুলো পিছু হটতে রাজি নয়। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যুদ্ধের শেষটা কোথায়? এর চূড়ান্ত পরিণতি কি হতে চলেছে? এই উত্তরটা এখনও আমাদের অজানা, যা শুধু এই অঞ্চলকেই নয় বরং পুরো বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।